হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু রাইস এডু টার্গেট এসএসসি। অন্যান্য দিনের মতো আজকেও আমরা সাবজেক্ট ইকোনমিক্সটার উপরে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলাপ আলোচনা করব। তোমরা সবাই অ্যাক্টিভলি পার্টিসিপেট করো। আশা করি ক্লাসটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না, যাতে আরও অনেক বেশি সংখ্যক স্টুডেন্ট এই প্ল্যাটফর্মটা সুযোগ সুবিধা নিতে পারে। গুড আফটারনুন টু অল। সো আমরা ক্লাসটা শুরু করি। ফার্স্ট কোয়েশ্চেনটা আশা করি তোমাদের সবারই কাছে স্ক্রিনে ভিজিবল। ফার্স্ট কোয়েশ্চেনটা কি বলেছে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং আর দ্য মেন কজেস অফ স্লো রেট অফ গ্রোথ অফ পার ক্যাপিটা ইনকাম ইন ইন্ডিয়া। ইন্ডিয়াতে মাথাপিছু আয়ের স্বল্পতার কারণটা সম্পর্কে তুমি কোন বিষয়গুলোর ওপরে আলোকপাত করতে পারো? কি কি আছে দেখো, হাই ক্যাপিটাল আউটপুট রেশিও, high rate of growth of population, high rate of capital formation, high level of fiscal deficit. আচ্ছা, codes আছে only 1 and 2, only 2 and 3, only 1 and 4, 1 2 3 4। আচ্ছা বলো এই কোয়েশ্চেনটার আনসার কি হবে? আচ্ছা দেখো, এই কোয়েশ্চেনটার আনসার কিন্তু অনলি 1 and 2 মানে অপশানস এ হবে। কেন বলি দেখো, ইন্ডিয়াতে মাথাপিছু আয়ের গ্রোথ রেট কম হওয়ার অন্যতম একটা গুরুত্বপূর্ণ রিজন হলো হাই রেট অফ গ্রোথ অফ পপুলেশন, মানে জনবিস্ফোরণ হওয়া। এবং ইন্ডিয়া ওয়ার্ল্ডের লার্জেস্ট পপুলাস কান্ট্রি, আমরা সবাই জানি। তো পার ক্যাপিটা ইনকাম কি করে আমরা ক্যালকুলেট করি? তো পার ক্যাপিটা ইনকাম আমরা ক্যালকুলেট করি টোটাল ন্যাশনাল ইনকাম ডিভাইডেড বাই টোটাল পপুলেশন। তার মানে ডেফিনেটলি ইন্ডিয়াতে আমরা ন্যাশনাল ইনকাম যে রেটে ইনক্রিজ হতে দেখি, পপুলেশন তার চেয়ে অনেক বেশি রেটে ইনক্রিজ হয়। এর ফলে দেখা যায় পার ক্যাপিটা ইনকাম কিন্তু ফল করেছে। তাই ইট ইজ ওয়ান অফ দ্য রিজন। নেক্সট যে অপশানটাতে আমি যাব, 1-এ হাই ক্যাপিটাল আউটপুট রেশিও। হাই ক্যাপিটাল আউটপুট রেশিও বলতে কি বোঝায়? বোঝায় যে যেটাকে আমরা অনেক সময় ইনক্রিমেন্টাল ক্যাপিটাল আউটপুট রেশিও এই ফর্মুলা অনুযায়ী দেখিয়ে থাকি, যে এক ইউনিট আউটপুট তৈরি করার জন্য কি পরিমাণ ক্যাপিটাল তোমার লাগছে। তার মানে আমি যদি এক ইউনিট আউটপুট তৈরি করার জন্য, মনে করে এখানে ওয়াই হলো আউটপুট, কে হচ্ছে ক্যাপিটাল বা মূলধন। তো আমি যদি বলি আমার 1 ইউনিট আউটপুট তৈরি করার জন্য 4 ইউনিট ক্যাপিটাল লাগছে, তাহলে এখানে আইসিওআর হবে ডেফিনেটলি 4। কিন্তু আমি যদি বলি আমার 1 ইউনিট আউটপুট তৈরি করার জন্য 2 ইউনিট ক্যাপিটাল লাগছে, তাহলে ডেফিনেটলি এটা 2। আবার যদি বলি 1 ইউনিট আউটপুট তৈরি করার জন্য আমার হাফ ইউনিট ক্যাপিটাল লাগছে, তো 1/2। তার মানে 1 ইউনিট আউটপুট তৈরি করার জন্য আমার কি পরিমাণ মূলধন লাগছে। মনে রাখবে, যত বেশি মূলধন আমার 1 ইউনিট আউটপুট তৈরি করতে লাগছে, আমার টেকনোলজিক্যাল আপগ্রেডেশনস কান্ট্রিটার নেই। আমরা পুরনো মানধাতা আমলে টেকনোলজি ব্যবহার করছি, এর ফলে ক্যাপিটাল বেশি লাগছে, ওয়্যারাজ সেটা যে ফ্রুটফুলনেস বা প্রোডাক্টিভিটি ইজ ভেরি লো। সুতরাং আমাকে অনেক বেশি পরিমাণ ক্যাপিটাল নিয়োগ করতে হচ্ছে 1 ইউনিট আউটপুট তৈরি করার জন্য। তো সেটা কিন্তু দেশটার অ্যাজ এ হোল উৎপাদিকা শক্তি বা প্রোডাক্টিভ ক্যাপাসিটি বাড়ায় না। তাহলে আইসিওআর যত কম হবে তত মনে রাখবে সিস্টেম এফিশিয়েন্ট, এবং সেখানে আউটপুট তৈরি করতে গেলে ক্যাপিটাল রিকোয়ারমেন্ট কম। আপগ্রেডেড টেকনোলজি হলেই সেটা হয়, এবং যত ব্যাকওয়ার্ড টেকনোলজি হবে তত কিন্তু আইসিওআর এর লেভেলটা হাই হবে, এবং তার ফলে কিন্তু প্রোডাক্টিভিটির বেশি মাত্রায় কোনো উন্নয়ন আমরা দেখব না। তাহলে ডেফিনেটলি ইন্ডিয়াতে পার ক্যাপিটা ইনকাম কম হওয়া মানেই হচ্ছে ক্যাপিটাল আউটপুট রেশিওটা লো নয়, হাই। এর ফলে প্রোডাক্টিভিটি রিলেটিভলি লো, এবং তার ফলে দেখা যাচ্ছে যে টোটাল ন্যাশনাল ইনকামের গ্রোথ রেটটা সেই লেভেলেও ইনক্রিজ করছে না কম্পেয়ার টু দ্য পপুলেশন। সুতরাং আমরা দেখব যেখানে পার ক্যাপিটা ইনকামটা কিন্তু ফল করছে। তার মানে পার ক্যাপিটা ইনকামটা ফল করার রিজন হিসাবে কিন্তু আমরা হাই ক্যাপিটাল আউটপুট রেশিওকে সাইড করতে পারি। তার মানে ডেফিনেটলি এই দুটো পয়েন্ট তো হবেই। কেন এটা হলো না? হাই রেট অফ ক্যাপিটাল ফর্মেশন। হাই রেট অফ ক্যাপিটাল ফর্মেশন মানে দেশটার উৎপাদিকা শক্তি বাড়া, মানে দেশটার ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপ করা, দেশটার প্রোডাক্টিভ ক্যাপাসিটি হায়ার এক্সটেন্ডে হওয়া। সেটা হলে পার ক্যাপিটা ইনকাম বাড়ে, কারণ ন্যাশনাল ইনকাম অনেক বেশি বাড়বে। এবং হাই লেভেল অফ ফিসকাল ডেফিসিট। ফিসকাল ডেফিসিট মানে গভর্নমেন্ট
গভর্নমেন্টের বরোয়িংয়ের পরিমাণ বা ধার বাকির পরিমাণ সেটা সম্পর্কে বলা হয়েছে। এটার সঙ্গে কিন্তু অ্যাজ সাচ পার ক্যাপিটা ইনকামটার স্লো গ্রোথ রেটটাকে ওরকমভাবে রিলেট করার জায়গা নেই, সেই জন্য ডেফিনেটলি অপশানস 4টাকে আমরা সিলেক্ট করব না। সুতরাং মোর প্রবাবল অপশানস হচ্ছে 1 and 2, সুতরাং ডেফিনেটলি আনসারটা এ হবে। নেক্সট যেটা আসবো কোয়েশ্চেন, পরের কোয়েশ্চেনটা কি বলেছে দেখো, মিক্সড ইকোনমি মিনস, এই কোয়েশ্চেনটা আমাদের সকলেরই জানা যে মিশ্র অর্থনীতি বলতে কি বোঝায়, কি আছে দেখো, ওয়্যার এগ্রিকালচার অ্যান্ড ইন্ডাস্ট্রি আর গিভেন ইকুয়াল ইম্পর্টেন্স, যেখানে কৃষিকার্য এবং শিল্পক্ষেত্রকে সমানভাবে গুরুত্ব দেওয়া হয়, ওয়্যার পাবলিক সেক্টর এক্সিস্ট অ্যালং উইথ দ্য প্রাইভেট সেক্টর, যেখানে সরকারি ক্ষেত্র বেসরকারি ক্ষেত্র পাশাপাশি অবস্থান করে, ওয়্যার গ্লোবালাইজেশন ইজ ট্রান্সফার্ড উইথ হেভি ডোজ অফ স্বদেশি ইন ন্যাশনাল ইকোনমি। নেক্সট কি আছে দেখো, ওয়্যার দ্য সেন্টার অ্যান্ড স্টেটস আর ইকুয়াল পার্টনার্স ইন ইকোনমিক প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট। আচ্ছা বলো এই কোয়েশ্চেনটার আনসার কি হবে? খুবই জানা একটা প্রশ্ন, আশা করি কারোর ভুল হবে না। বলো এই কোয়েশ্চেনটার আনসার কি হবে? গুড আফটারনুন গৌতম। আচ্ছা 2 বলছো ডি, ওয়্যার সেন্টার অ্যান্ড স্টেটস আর ইকুয়াল পার্টনার্স ইন ইকোনমিক প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট না, মিক্সড ইকোনমি সেখানেই বলা হয় যেটা মিশ্র অর্থনীতির দেশ, যেখানে সরকারি ক্ষেত্র বেসরকারি ক্ষেত্র পাশাপাশি অবস্থান করে, সেটাই হয় মিক্সড ইকোনমির ডেফিনেশন। ইন্ডিয়া বাই ডিফল্ট না মিক্সড ইকোনমি, এবং ইন্ডিয়া মিক্সড ইকোনমি কবে থেকে হয়েছে এই প্রশ্ন যদি কখনো করা হয় তাহলে বলবে আইপিআর ইন্ডাস্ট্রিয়াল পলিসি রেজলিউশন 1948 থেকে ইন্ডিয়া মিশ্র অর্থনীতির দেশ, মানে সরকারি ক্ষেত্র বেসরকারি ক্ষেত্র এখানে পাশাপাশি অবস্থান করতে দেখি। তো ডেফিনেটলি আনসারটা উইদাউট এনি ফেল বি করবে। পরের কোয়েশ্চেন কি আছে দেখো, এ ডিফলেটার ইজ আ টেকনিক, ডিফলেটার কি ধরনের টেকনিক? অপশন এ আছে অ্যাডজাস্টিং দ্য চেঞ্জ ইন দ্য প্রাইস লেভেল, দাম স্তরটাকে অ্যাডজাস্ট করা, অ্যাডজাস্টিং দ্য চেঞ্জ অফ কমোডিটি, দ্রব্য সামগ্রীর ক্ষেত্রে কোনো অ্যাডজাস্ট করা, অ্যাকাউন্টিং দ্য হায়ার ইনক্রিজ অফ জিএনপি, জিএনপির হায়ার ইনক্রিজটাকে ধর্তব্যের মধ্যে আনা, আর কি আছে দেখো, অ্যাকাউন্টিং দ্য ডিক্লাইন ইন জিএনপি, জিএনপিটা যে কমে যাচ্ছে সেই বিষয়টাকে অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আনা, কি হবে বলো? ওকে 2B ঠিক আছে। আচ্ছা বলো ডিফলেটার বলতে কি বুঝি? আমরা জিডিপি ডিফলেটার এই জিনিসটা পড়েছি, যে জিডিপি ডিফলেটার আমরা ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং চ্যাপ্টারটা যখন, তার উপরে অনেক কোয়েশ্চেন আমরা এর আগেও আলাপ আলোচনা করেছি, তো সেখানে আমরা একটা জিনিস পড়েছিলাম যে জিডিপি ডিফলেটার বলে একটা জিনিস হয় যেটা দিয়ে ডেফিনেটলি আমরা দেশটার ইনফ্লেশন কি ডিফ্লেশন সেটাকে পরিমাপ করার চেষ্টা করি, এবং তার ফর্মুলা আমরা পড়েছিলাম ন্যাশনাল জিডিপি নমিনাল জিডিপি ডিভাইডেড বাই রিয়েল জিডিপি ইনটু 100। তো অ্যাকচুয়ালি আমরা দেখেছিলাম যে একটা দেশের ইনফ্লেশন হচ্ছে কি ডিফ্লেশন হচ্ছে সেই বিষয়টাকে পরিমাপ করার জন্য এই ডিফলেটার কনসেপ্টটাকে ভীষণভাবে ইউজ করা হয়। তো ইট ইজ নাথিং বাট অ্যাডজাস্টিং ফর চেঞ্জেস অফ প্রাইস লেভেল উইল বি দ্য আনসার, কারণ এক্ষেত্রে আমরা দেশটার দাম স্তরের কি চেঞ্জেস আমরা দেখলাম, যার ফলে একই উৎপাদিত দ্রব্যের ভ্যালিউ কখনো আমাদের কম দেখায় কখনো বেশি দেখায়। তো সেই জায়গা থেকে কিন্তু সেটাকে ক্যাচ করার জন্য আমরা যে টেকনিকটাকে ব্যবহার করে থাকি দ্যাট ইজ পিওরলি ডিফলেটার টেকনিক, এবং সেটা কিন্তু প্রাইস লেভেলকে ঘিরে হয় এবং সেটা কমোডিটির ওপরে বেস করে কিন্তু নয়, রাইট? সুতরাং সেই জায়গা থেকে ডেফিনেটলি উইদাউট এনি ফেল আনসারটা এ করবে। তোমরা আনসার ঠিকই দিয়েছো 3A। আচ্ছা নেক্সট দেখো পরের কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইউজড ফর দ্য মেজারমেন্ট অফ ডিস্ট্রিবিউশন অফ ইনকাম, ইনকাম এর বন্টনের জন্য কোন পদ্ধতিটি ব্যবহার করা হয়? কি কি আছে দেখো, লাফার কার্ভ, এঙ্গেল কার্ভ, গিনি লরেঞ্জ কার্ভ, ফিলিপস কার্ভ। আচ্ছা বলো, প্রত্যেকটা অপশানই ভীষণ ইম্পর্টেন্ট, বিভিন্নভাবে বিভিন্ন পরীক্ষায় নানা ধরনের বিষয়ে আমরা কোয়েশ্চেনগুলো আসতে দেখি। এই প্রশ্নটার আনসার কি হবে বলো?
আচ্ছা বলো এই প্রশ্নের আনসার কি হবে? আচ্ছা এই প্রশ্নটার আনসার কিন্তু হবে গিনি লরেঞ্জ কার্ভ। কেন বলি মন দিয়ে শোনো। গিনি লরেঞ্জ কার্ভ এ সম্পর্কে বেসিক কিছু ইনফরমেশনস আমি দেব। সে বিষয়টা হচ্ছে, মনে করো আমরা হরাইজন্টাল অ্যাক্সিসে কিউমুলেটিভ পার্সেন্টেজ অফ ইনকাম নিচ্ছি, বা পপুলেশনও নিতে পারি। মনে করো পপুলেশন নিলাম, কিউমুলেটিভ পার্সেন্টেজ অফ পপুলেশন নিলাম, এবং ভার্টিক্যালে মনে করো নিলাম কিউমুলেটিভ পার্সেন্টেজ অফ ইনকাম। আচ্ছা এই কিউমুলেটিভ কথাটার মানে হচ্ছে অ্যাড করতে করতে যাওয়া, রাইট? মনে করো এটা হচ্ছে অরিজিন, তো আমি প্রথমে করলাম 10%, তারপরে 20%, তারপরে 30%, এরকম করে আপ টু 100%, এই যে অ্যাড করতে করতে যাওয়া, দ্যাট ইজ নোন অ্যাজ আ কিউমুলেটিভ ফর্ম। একই রকমভাবে এখানেও তুমি 10%, 20%, এরকম করে আপ টু 100% পর্যন্ত তুমি পেতে পারো। এবার এইটাকে যদি একটা ব্র্যাকেট দিয়ে আমি কমপ্লিট করি, তাহলে এই কোয়াড্রেন্টটার, এই পয়েন্টটার কোয়াড্রেন্ট কী হবে? ডেফিনেটলি 100% অ্যান্ড 100%। যেভাবে জিরো এই অরিজিনটার কোয়াড্রেন্ট তুমি কি করো? 0% অ্যান্ড 0%। এবার আমি যদি এমনটা করি যে আমরা একটা 45 ডিগ্রি লাইন ড্র করি, মনে করো এরকম একটা 45 ডিগ্রি লাইন আমি ড্র করলাম, তাহলে এই 45 ডিগ্রি লাইনের কি নাইসিটি হয় যে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলকে ইকুয়ালি ডিভাইড করে, রাইট? তো আমি যদি এর ওপর যে কোনো একটা পয়েন্ট নিই, মনে করো আমি এর ওপর যদি এই পয়েন্টটা নিই, তাহলে এটা কি বোঝাচ্ছে? এটা তোমাকে বেসিকলি বোঝাবে যে ইকুয়াল পার্সেন্টেজ অফ পিপল গেটিং দ্য ইকুয়াল অ্যামাউন্ট অফ ইনকাম, রাইট? তার মানে কি, এখানে এই পয়েন্টটা নিলে আমরা দেখছি 10% পপুলেশন 10% ইনকাম পাচ্ছে, তার মানে ইকুয়াল পার্সেন্টেজ অফ পপুলেশন গেটিং দ্য ইকুয়াল অ্যামাউন্ট অফ ইনকাম। কারণ 90 ডিগ্রি সেটাই নেচার, যে 90 মানে 45 ডিগ্রি সেটাই নেচার হয় যে 90 ডিগ্রিটাকে ইকুয়ালি ডিভাইড করেছে। তার মানে এর উপর যে কোনো পয়েন্ট যদি আমি নিই, সেটা বোঝাবে এই কার্ভটা বরাবর যে ইকুয়াল পার্সেন্টেজ অফ পপুলেশন আর রিসিভিং দ্য ইকুয়াল অ্যামাউন্ট অফ ইনকাম। এবং যে কোনো পয়েন্টই নাও না কেন, এখানে যদি নাও তা 20% পপুলেশন 20% ইনকাম, এখানে নিলাম 30% পপুলেশন 30% ইনকাম, এখানে যদি নিই তাহলে 100% পপুলেশন গেটিং দ্য 100% ইনকাম। কারণ এটা 45 ডিগ্রিকে ইকুয়ালি ডিভাইড করে, মানে 45 ডিগ্রি লাইনটা 90 ডিগ্রিকে ইকুয়ালি ডিভাইড করেছে। তো এই লাইনটাকে কি লাইন বলা হয়? এই লাইনটাকে বলা হয় লাইন অফ ইকুয়ালিটি। লাইন অফ ইকুয়ালিটি বা সমতার রেখা বলা হয়। এটাকে কি বোঝায়? যে সমপরিমাণ লোক সমপরিমাণ ইনকাম পাচ্ছে, কারণ এটাই 45 ডিগ্রি লাইনের ফিচার্স হয় যখন সেটা 90 ডিগ্রিকে ইকুয়ালি ডিভাইড করে, এবং সেটা বোঝাচ্ছে সমতার রেখা। এখানে কোনো রকম আয় বৈষম্য নেই, মানে ইকোনমিক্সের রেসপেক্টে আমরা বলবো সমপরিমাণ লোক সমপরিমাণ ইনকাম পাচ্ছে, এখানে কোনো আয় বৈষম্য নেই। এবার এই লাইনে বরাবর কোনো একটা দেশ থাকা ইজ ভেরি মাচ টাফ। তো বেসিকলি দেশগুলো যদি আমি বলি তারা কোন লাইন বরাবর থাকে, তারা যে লাইন বরাবর থাকে সেটা এই রকম একটা লাইন হয়। সেখানে কি দেখা যায়? সেখানে দেখা যাচ্ছে যে অনেক বেশি পরিমাণ লোক কম পরিমাণ ইনকাম পাচ্ছে। মনে করো আমি এই পয়েন্টটা নিলাম, এখানে কি দেখাচ্ছে যে 10% পপুলেশন মনে করো অনলি 2% ইনকাম পাচ্ছে, রাইট? একই রকমভাবে এই পয়েন্টটা নিই, তাহলে 20% পপুলেশন মনে করো 5% ইনকাম পাচ্ছে। তার মানে বাস্তবে তো সেটাই হয় যে অনেকটা বেশি পরিমাণ লোক কম পরিমাণ ইনকাম পাচ্ছে। তাহলে এই লাইনটাকে কি বলা হয়? এই লাইনটাকে বলা হয় লাইন অফ ইনইকুয়ালিটি। কি বলা হয়? লাইন অফ ইনইকুয়ালিটি, বা এটাকে বলা হয় বৈষম্যের রেখা। তার লাইন অফ ইনইকুয়ালিটি কি বোঝায়? যেটা সমতার রেখা নয়, বৈষম্যের রেখা। তো এই যে রেখাটা, এটা দেখে তুমি কি বুঝতে পারছো যে দেশে কিন্তু আয় মানে আয় বন্টনের ক্ষেত্রে দেয়ার ইজ আ ডিসক্রিপেন্সিস, দেয়ার ইজ আ মানে কি বলবো, দেয়ার ইজ নট আ প্রপার ওয়ে অফ ডিস্ট্রিবিউশন অফ ন্যাশনাল ইনকাম বিটুইন অ্যামাং দ্য পপুলেশন, রাইট? সুতরাং এখানে একটা ইনইকুয়ালিটি আছে, এই লাইনটাকে বলা হয় লাইন অফ ইনইকুয়ালিটি, এবং এটা ম্যাক্সো লরেঞ্জ
ফেমাস ম্যাথমেটিশিয়ান কাম স্ট্যাটিস্টিশিয়ান ছিলেন ম্যাক্সো লরেঞ্জ। ডেফিনেটলি 1905 প্রথম এই কার্ভটাকে আবিষ্কার করেন এবং সেটা থ্রু দিয়ে তিনি দেখান যে কীভাবে একটা ইকোনমিতে বৈষম্য রয়েছে রিগার্ডিং ডিস্ট্রিবিউশন অফ অ্যাসেটস, সেটা দেখানো যেতে পারে এবং এটাই প্রথম গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনস রিগার্ডিং ইনইকুয়ালিটি, রাইট? তো এটাকে বলা হয়ে থাকে লরেঞ্জ কার্ভ। তাহলে এটাকে যেমনভাবে বলা হয়ে থাকে লাইন অফ ইনইকুয়ালিটি, এর আর একটা নামও হচ্ছে লরেঞ্জ কার্ভ, ঠিক আছে? লরেঞ্জ কার্ভও বলা হয়ে থাকে। এবার গিনি লরেঞ্জ কার্ভ আশা করি বুঝতে পেরেছো তাহলে কি বোঝাচ্ছে। তাহলে গিনি লরেঞ্জ কার্ভ এটাই বোঝাচ্ছে যে এটা এমন একটা রেখা যেটা দিয়ে একটা দেশের কিন্তু কতটা ইনইকুয়ালিটি আছে রিগার্ডিং দ্য ডিস্ট্রিবিউশন অফ অ্যাসেট সেটা পরিমাপ করা যায়। তাহলে বুঝতেই পারছো ডিস্ট্রিবিউশন অফ ইনকাম তুমি কোন বিষয়টা দিয়ে পরিমাপ করবে এটা বললে ডেফিনেটলি তুমি গিনি লরেঞ্জ কার্ভ দিয়ে সেটা বলতেই পারো এবং তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু এগুলো কেন হবে না? আসি লাফার কার্ভ। লাফার কার্ভ কার সাথে কার সম্পর্ক দেখায় এ প্রসঙ্গে যদি বলি তাহলে এটা অন্য জিনিস বোঝায়। এটা বোঝায় যে ট্যাক্স রেটের সঙ্গে ট্যাক্স রেভিনিউয়ের যে সম্পর্ক সেটা আমরা যে কার্ভ দিয়ে বোঝাতে পারি দ্যাট ইজ পপুলারলি নোন অ্যাজ আ লাফার কার্ভ। এবং এই কার্ভটা এইরকম একটা ইনভার্টেড ইউ শেপটের কার্ভ হয় এবং সেটা কি বোঝায়? সেটা বোঝায় যে একটা নির্দিষ্ট ট্যাক্স রেটে একটা দেশের টোটাল রেভিনিউ আর্নিংটা সর্বোচ্চ হয়ে থাকে এবং ট্যাক্স রেভিনিউ আর্নিংটা সর্বোচ্চ হয়ে থাকে এবং তারপরে যদি কোনোভাবে আমরা ট্যাক্স রেট বাড়াই তাহলে রেভিনিউ বাড়ে না, উল্টে ড্রপ করবে, রাইট? তার মানে কোয়াইট অবভিয়াস যে গভর্নমেন্ট বডিতে থেকে গভর্নমেন্ট যখনই প্রথমে ট্যাক্স রেট বাড়াতে শুরু করে তো ট্যাক্স রেভিনিউ বাড়ে, কিন্তু এই বাড়ানোটা বেশিক্ষণ অবধি চলবে না। একটা স্পেসিফিক লেভেল পর্যন্ত দেখা যাবে ট্যাক্স রেট বাড়ালে ট্যাক্স রেভিনিউ বাড়ছে, তারপর যদি ভুলক্রমেও ট্যাক্স রেট বাড়ানো হয় ট্যাক্স রেভিনিউ আর বাড়ে না, উল্টে কমে যায়। কোয়াইট অবভিয়াস তোমার 60,000 টাকা রোজগারে তোমাকে যদি বলা হয় 50,000 টাকা ট্যাক্স দাও তাহলে ডেফিনেটলি হয় তুমি জবটা করবে না, মানে ট্যাক্স বেসটা নষ্ট হয়ে যাবে, অথবা তুমি ম্যাল প্র্যাকটিস শুরু করবে, রাইট? সুতরাং বুঝতেই পারছো যে গভর্নমেন্ট ট্যাক্স রেভিনিউ বাস্কেটের দিকে তাকিয়ে কখনোই লাগাম ছাড়া ট্যাক্স রেট ইনক্রিজ করতে পারে না বা বৃদ্ধি করতে পারে না। এই বিষয়টা প্রথমে আর্থার লাফার দেখিয়েছিলেন, তো তার নাম অনুযায়ী এটাকে লাফার কার্ভ বলা হয়। তো এটা কার সাথে কার সম্পর্ক দেখায়? ট্যাক্স রেভিনিউর সঙ্গে ট্যাক্স রেট। এই প্রশ্ন আমরা আসতে দেখেছি যে ট্যাক্স রেভিনিউর সঙ্গে ট্যাক্স রেট কোন কার্ভ দিয়ে দেখানো হয়? আনসার করবে লাফার কার্ভ। আবার যদি আসি আমি এঙ্গেল কার্ভ। এঙ্গেল কার্ভ ব্যাপারটা কি? এঙ্গেল কার্ভ অ্যাকচুয়ালি এটা মাইক্রো ইকোনমিক্সের বিষয়। তো সেখানে কি দেখানো হয়ে থাকে? সেখানে আমরা মানি ইনকাম এবং ডেফিনেটলি কোয়ান্টিটি ডিমান্ড এর মধ্যে একটা সম্পর্ক দেখাতে পারি। মানে বলা হয় যত তোমার ইনকাম বাড়ে তোমার কোয়ান্টিটি ডিমান্ড কিন্তু যদি গুডটা নর্মাল গুড হয় তাহলে ক্রমাগত বাড়বে। তুমি বলছো কেন? তো অবভিয়াসলি তোমার আগে 10,000 টাকা রোজগার ছিল, তুমি মনে করো একটা দ্রব্য 10 ইউনিট কিনতে, এবার তোমার রোজগার মাস গেলে লাখ টাকা হয়, তাহলে সেই দ্রব্যটা এখন তুমি 100 ইউনিট কেনার ক্ষমতা রাখো, কিনবে কি কিনবে না পরের কথা, কিন্তু কেনার ক্ষমতা তুমি রাখো। তার মানে একটা জিনিস যখন নর্মাল গুড হয় তোমার ইনকাম যত বাড়বে তোমার কোয়ান্টিটি ডিমান্ডও তত বাড়বে। এটাকে যদি একটা লাইন দিয়ে তুমি জয়েন করো তাহলে তুমি যে কার্ভ পাও তাকে কিন্তু এঙ্গেল কার্ভ বলা হয়, রাইট? তো এটাকে আমরা এঙ্গেল কার্ভ বলে থাকি এবং এঙ্গেল কার্ভ এটা পজিটিভলি স্লোপড আপওয়ার্ড হয় যদি গুডটা নর্মাল গুড হয়। কি গুড হয়? যদি গুডটা নর্মাল গুড হয়। তাহলে আশা করি লজিকটা বুঝতে পেরেছো যে ইনকাম বাড়ছে, আমার দ্রব্যটার উপরে ডিমান্ডও বাড়ছে, রাইট? এবার এটা নর্মাল গুড হলে একরকম হবে, এই গুডটা যদি কোনোভাবে তোমার ইনফিরিয়ার গুড হয়, ইনফিরিয়ার গুড মানে হচ্ছে ফর এক্সাম্পল মনে করো এখানে আমি ইনকাম দিলাম আর এখানে আমি কোয়ান্টিটি ডিমান্ড দিলাম, তাহলে দেখা যাবে ইনফিরিয়ার গুড মানে নিকৃষ্ট মানের দ্রব্য। নিকৃষ্ট মানের দ্রব্য হলে তুমি কি করো? নিকৃষ্ট মানের দ্রব্য হলে সাধারণত দেখা যায় যে তোমার ইনকাম যত বাড়বে তোমার ডিমান্ড কমবে, আর ইনকাম যত কমবে তোমার সেই জিনিসটা নিকৃষ্ট থাকে না, সেটা বাই ডিফল্ট উৎকৃষ্টতে কনভার্ট হয়ে যায়, রাইট? সুতরাং সেক্ষেত্রে আমরা দেখি যে আমার ইনকাম যত বেশি আমি সেই জিনিসটা কম করে কিনছি, তার কারণ তার কোয়ালিটি আমার খুব একটা পছন্দের নয়। যত আমার ইনকাম কমছে, আমার অ্যাফোর্ডেবিলিটি কমছে, তখন ওই জিনিসটাই আমার জীবন ধারণের জন্য প্রয়োজনীয় হয়ে দাঁড়াচ্ছে এবং ওটা ছাড়া আমার কেনার ক্যাপাসিটি নেই। তো ডেফিনেটলি এই পয়েন্টগুলোকে একটা লাইন দিয়ে জয়েন করলে তুমি যেটা পাবে সেটাকেও আমরা বলে থাকি অ্যাঙ্গেল কার্ভ। এবং এই অ্যাঙ্গেল কার্ভ ডেফিনেটলি ডাউনওয়ার্ড স্লোপিং হচ্ছে যদি গুডটা ইনফিরিয়ার গুড হয়। তাহলে আশা করি লজিকটা তোমাদের কাছে ক্লিয়ার যে ইনকাম যদি বাড়ে তাহলে ডেফিনেটলি তোমার স্ট্যান্ডার্ড অফ লিভিং হাই হবে, রাইট? তাহলে সেক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি তোমার ইনকাম বাড়লে যদি কোনো জিনিসটা বিলো কোয়ালিটির প্রোডাক্ট হয় তাহলে তুমি কম করেই কিনবে।
যত ইনকাম তোমার কমছে তোমার কাছে ওটাই স্টেপল ফুড হয়ে দাঁড়াচ্ছে এবং তোমার ডিমান্ড কিন্তু ওটা বাড়বে। তাহলে এঙ্গেল কার্ভ কার সাথে কার সম্পর্ক দেখায়, আনসার করবে ইনকামের সঙ্গে কোয়ান্টিটি ডিমান্ডেড, এবং দ্যাট ক্যান বি আ পজিটিভলি স্লোপড কার্ভ, দ্যাট ক্যান বি আ নেগেটিভলি স্লোপড কার্ভ ডিপেন্ডিং আপন দ্য নেচার অফ দ্য প্রোডাক্ট, রাইট। তাহলে এটা একটা অন্য জনারেরই বিষয়, রাইট। তবু আমরা সেই জিনিসটা পড়ে রাখলাম যাতে এই ধরনের প্রশ্ন এলে আনসার করতে পারি। অ্যান্ড লাস্ট ওয়ান ইজ ফিলিপস কার্ভ। না হোয়াট ইজ ফিলিপস কার্ভ? ফিলিপস কার্ভ বেসিক্যালি যেটা সম্পর্ক দেখায় সেটা হচ্ছে ইনফ্লেশনের সঙ্গে আনএমপ্লয়মেন্টের। মানে মনে করো আমরা এখানে যদি ইনফ্লেশন পরিমাপ করি, কি পরিমাপ করি এখানে, মনে করো আমরা ইনফ্লেশন পরিমাপ করছি, মানে ডেফিনেটলি যেটাকে আমরা বাংলায় মুদ্রাস্ফীতি বলি, আর এখানে মনে করো আমি আনএমপ্লয়মেন্ট বা বেকারত্ব পরিমাপ করছি। তো জেনারেলি যেটা বলা হয় যে যখন ইনফ্লেশন হাই তখন আনএমপ্লয়মেন্ট লো। তুমি বলবে কেন এই কথাটা বলছেন? পরিষ্কার দেখো, ইনফ্লেশন যখন বেশি তার মানে এটা আমি মনে করছি জিনিসের দাম কখন বাড়ে। পরিষ্কার কথা, যখন ডিমান্ড ইজ গ্রেটার দ্যান সাপ্লাই হয়। ডিমান্ড ইজ গ্রেটার দ্যান সাপ্লাই হলে তো জিনিসের দাম বাড়ে। এবার ডিমান্ড কখন বাড়ে? যখন তোমার ডেফিনেটলি এমপ্লয়মেন্ট আছে, তাই না? এমপ্লয়মেন্ট না থাকলে তোমার পারচেজিং ক্যাপাসিটি থাকবে না আমি মনে করছি, এবং ডিমান্ড বাড়ার জায়গায় থাকে না ইকোনমি। তো আমি যদি মনে করি ডিমান্ড বেশি তাহলে এমপ্লয়মেন্ট হাই। এমপ্লয়মেন্ট হাই মানে বাই ডিফল্ট আনএমপ্লয়মেন্ট ইজ লো, রাইট। তার মানে হাই লেভেল অফ প্রাইস ক্যান বি অ্যাসোসিয়েটেড উইথ লো লেভেল অফ আনএমপ্লয়মেন্ট, সো দেয়ার ইজ ওয়ান সর্ট অফ ইনভার্স রিলেশনশিপ বিটুইন দেম। তার মানে যখন আনএমপ্লয়মেন্টটা লো তখন মুদ্রাস্ফীতিটা বেশি। একই রকমভাবে আমি যখন বলবো ইনফ্লেশন লেভেলটা ফল করবে, আনএমপ্লয়মেন্ট লেভেলটা কিন্তু ডেফিনেটলি তোমার বাড়বে। এবার এই পয়েন্টগুলোকে একটা লোকাস দিয়ে জয়েন করলে তুমি যেটা পাও তাকে বলা হয় ফিলিপস কার্ভ। তার মানে ডেফিনেটলি ফিলিপস কার্ভ কার সাথে কার সম্পর্ক দেখায়? আনসার হচ্ছে ইনফ্লেশনের সঙ্গে আনএমপ্লয়মেন্টের। তার মানে দেখো অনেকগুলো কি কনসেপ্ট আমরা একটা স্লাইডসের মধ্যে দেখলাম। যদিও এই প্রশ্নটার আনসারটা গিনি লরেঞ্জ কার্ভ ছিল, কিন্তু স্টিল এই ধরনের এরিয়াগুলো থেকেও প্রচুর প্রশ্ন দেয়। যেমন প্রশ্ন দেবে তেমন আনসার হবে, রাইট। তোমাকে যদি বলা হয় ট্যাক্স রেটের সঙ্গে ট্যাক্স রেভিনিউ সম্পর্ক, তুমি লাফার কার্ভ বলছো। তুমি যখন বলছো ইনকামের সঙ্গে কোয়ান্টিটি ডিমান্ডেড, দ্যাট ইজ দ্য এঙ্গেল ল, সেটা ডেফিনেটলি ডিপেন্ডিং আপন দ্য ভেরিয়াস কাইন্ডস অফ গুড, বিভিন্ন রকমের তারা ফিচার্স নেবে। আর যখন ফিলিপস কার্ভ বলি তখন ইনফ্লেশনের সঙ্গে আনএমপ্লয়মেন্টের বিপরীতমুখী যে সম্পর্ক সেটাকে বোঝানো হয়। তো ভালো করে সবাই এই স্লাইডসটা কিন্তু খেয়াল করো, এবং এটা খুব হেল্পফুল একটা এরিয়া, রাইট। নেক্সট কোয়েশ্চেনে আমরা মুভ করব। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো, নেক্সট কোয়েশ্চেন বলেছে যে দ্য প্ল্যানিং কমিশন ইজ, এটা একটা ফ্ল্যাট বেসের প্রশ্ন, এ মিনিস্ট্রি, এ গভর্নমেন্ট ডিপার্টমেন্ট, অ্যান অ্যাডভাইজারি বডি, অ্যান অটোনোমাস কর্পোরেশন। বলো প্ল্যানিং কমিশনের বেসিক পরিচয় তুমি কি বলবে? প্ল্যানিং কমিশনের বেসিক পরিচয় কি বলবে বলো? সায়ন্তন বলছো 5D, অ্যান অটোনোমাস কর্পোরেশন। আনসার হয়ে প্ল্যানিং কমিশন ইজ বেসিক্যালি অ্যান অ্যাডভাইজারি বডি। ইট ইজ আ নন কনস্টিটিউশনাল নন স্ট্যাটিউটারি বডি। তার কারণ এটা আর্টিকেল ওয়াইজ মেনশন করা নয় এবং অ্যাক্ট ওয়াইজ এনেবলটা নয়। তার ডেফিনেটলি এটা একটা অ্যাডভাইজারি বডি। এই প্রশ্ন বহুবার সমস্ত এক্সামের প্রশ্ন, ভুল যেন না হয়। পরের কোয়েশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট? এটাও প্ল্যানিং কমিশনের ওপর প্রশ্ন, দেখো যদি পারো। প্ল্যানিং কমিশন ইজ আ কনস্টিটিউশনাল বডি, একটু আগে এটা নিয়ে ইনফরমেশন আমি তোমাদের দিয়েছি। দ্য প্রাইম মিনিস্টার ইজ আ চেয়ারম্যান অফ দ্য প্ল্যানিং কমিশন, প্রধানমন্ত্রী হলেন প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান। দ্য মিনিস্টার অফ প্ল্যানিং ইজ অলওয়েজ নেসেসারিলি দ্য ডেপুটি চেয়ারম্যান অফ প্ল্যানিং কমিশন। দ্য ড্রাফট প্ল্যান ইজ প্রিপেয়ার্ড বাই দ্য ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। বলো কি বলবে? সিক্স বি একদম কারেক্ট। কথাটা যখন বলেছে তখন ডেফিনেটলি PM ইজ দ্য চেয়ারম্যান অফ দ্য প্ল্যানিং কমিশন, একদম। তো প্ল্যানিং কমিশন তো কনস্টিটিউশনাল বডি নয়, এটা আর্টিকেল ওয়াইজ এনেবলড একটা বডি নয়, বারবার বলা হয়েছে। এবং ড্রাফট অফ 5 years প্ল্যান সেটা প্ল্যানিং কমিশন বানায়, এবং NDC হলো তার অ্যাপ্রুভাল বডি। তাহলে দ্য ড্রাফট প্ল্যান ইজ প্রিপেয়ার্ড বাই NDC, এই কথাটা ভুল, কারণ এটা প্ল্যানিং কমিশনের কাজ, রাইট। সুতরাং ডেফিনেটলি বুঝতে পারছো আনসারটা উইদাউট এনি ফেল বি হবে।
সায়ন্তন ঠিকই বলেছো, এনডিসি প্ল্যানকে অ্যাপ্রুভ করে একদম। নেক্সট চলে এসো, টেক অফ স্টেজ অফ ইন্ডিয়ান ইকোনমি মিনস। টেক অফ স্টেজ এই কথাটা রস্ট্র একজন ফেমাস ইকোনমিস্ট ছিলেন, তা স্টেজেস অফ গ্রোথ থেকে এই টেক অফ স্টেজ কথাটা নেওয়া হয়েছিল। তো এই টেক অফ স্টেজ বলতে কি বোঝায়, মানে এটা আমরা পড়লামই বা কোথায়? এটা আমরা পড়েছি যখন আমরা 5 ইয়ার্স প্ল্যানিং পড়ছি, থার্ড 5 ইয়ার প্ল্যানকে ইন্ডিয়ার টেক অফ স্টেজ প্ল্যানিং বলা হয়। তো এই টেক অফ স্টেজ ব্যাপারটা কি? স্টেডি গ্রোথ বিগিনস, ইকোনমি স্ট্যাগনেন্ট, economy is about to collapse, all controls are removed. ইকোনমি সায়ন্তন বলছো 7A, স্টেডি গ্রোথ বিগিনস, একদম। তার মানে যখন একটা ইকোনমি প্রপার গ্রোথ ট্র্যাকে পড়ে যায়, তাই না? যেমনভাবে একটা ফ্লাইট টেক অফ করে, একটা ইকোনমি যখন সাস্টেইনড ওয়েতে তার গ্রোথটাকে প্রমোট করার জায়গায় থাকে, তখন সেটাকে টেক অফ স্টেজ বলা হয়। তো ইন্ডিয়ার যে ফার্স্ট 5 ইয়ার প্ল্যান, দ্যাট ইজ অ্যাগ্রো বেসড প্ল্যান, যেটাকে আমরা হ্যারোড ডোমার মডেলের উপরে বেস করে তৈরি করেছিলাম। তো এই ফার্স্ট 5 ইয়ার প্ল্যান ইজ ভেরি সাকসেসফুল প্ল্যান, রাইট? কারণ এখানে আমাদের টার্গেটেড যা গ্রোথ ছিল তার তুলনায় অ্যাকচুয়াল গ্রোথ বেশি ছিল। যখন আমরা বলি সেকেন্ড 5 ইয়ার প্ল্যান, দ্যাট ইজ মহালনবিশ প্ল্যান, দ্যাট ইজ অলসো পার্শিয়ালি সাকসেসফুল, কারণ এখানে টার্গেটেড গ্রোথ ছিল যা, তার তুলনায় অ্যাকচুয়াল গ্রোথ কিছু কম হয়েছিল। অ্যাকচুয়ালি টার্গেটেড গ্রোথ ছিল 4.5, অ্যাকচুয়াল গ্রোথ হয়েছিল 4.3। তাহলে এরকম খুব পার্শিয়ালি এখানে ফল ডাউন হয়েছিল। তো এটাকে আমরা মোরললেস সাকসেসফুল প্ল্যান হিসাবেই ধরবো। তার মানে ফার্স্ট 5 ইয়ার প্ল্যান অ্যাগ্রো বেসড প্ল্যান, হিউজ সাকসেসফুল প্ল্যান। সেকেন্ড 5 ইয়ার প্ল্যান ইন্ডাস্ট্রি বেসড প্ল্যান, সেটা পার্শিয়ালি সাকসেসফুল প্ল্যান। তো আমি মনে করছি এবার এগ্রিকালচার ইন্ডাস্ট্রি দুটোরই উপরে আমরা জোর দিয়ে দেশটাকে একদম সেলফ রিলায়েন্ট করার মতো ফেজে নিয়ে যাব। তো প্ল্যানটা ভুল ছিল না। তো এটা আমাদের থার্ড 5 ইয়ার প্ল্যানের একটা অন্যতম কি কনসেপ্ট ছিল, যেখানে এগ্রিকালচার ইন্ডাস্ট্রি দুটোরই উপরে জোর দেওয়া হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে থার্ড 5 ইয়ার প্ল্যানকে আমরা টেক অফ স্টেজ প্ল্যান হিসাবে রিকগনাইজ করি। কিন্তু থার্ড 5 ইয়ার প্ল্যান ইন্ডিয়ার প্ল্যানের হিস্ট্রিতে সবচেয়ে আনসাকসেসফুল প্ল্যান, কারণ এই সময় আমাদের ইন্দো পাক, ইন্দো চায়না ওয়ার, সিভিয়ার ড্রট, এই ঘটনাগুলো ঘটে এবং পুরো প্ল্যান ডকুমেন্ট হেওয়ার হয়ে যায়। সুতরাং আমরা ডেফিনেটলি এই প্ল্যানটা একদমই সাকসেসফুল প্ল্যান বলতে পারি না, কারণ এখানে 5.6% ছিল আমার টার্গেটেড গ্রোথ, আমরা অ্যাচিভ করেছিলাম 2.8%, রাইট? সুতরাং ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেলিয়ার প্ল্যান ইন দ্য এন্টায়ার হিস্ট্রি অফ ইন্ডিয়ান 5 ইয়ার প্ল্যান, রাইট? সো সায়ন্তন একদম ঠিক ইনফরমেশন দিয়েছো, ইন্দো চায়না ইন্দো পাক ওয়ারের জন্য ফেল করে অ্যান্ড সিভিয়ার ড্রটও ছিল। তো টাইম ফ্রেমটা হচ্ছে 1961 থেকে 66, একদম। তাহলে মানে সেই সময় আমরা ভেবেছিলাম এটা হবে, কিন্তু হয়নি, আনফর্চুনেটলি দ্যাট ইজ ডিফারেন্ট স্টোরি। কিন্তু এটা গ্রোথের কোন স্টেজের মধ্যে পড়ে, তো এটাকে আমরা টেক অফ স্টেজ প্ল্যান হিসাবে বলে থাকি। নেক্সট কি আছে দেখো, প্ল্যানিং ইন ইন্ডিয়া ডিরাইভস ইটস অবজেক্টিভস ফ্রম ফান্ডামেন্টাল রাইট, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ফান্ডামেন্টাল ডিউটিস, প্রিয়াম্বল। বলো এটার কোয়েশ্চেনটা আনসার কি হবে? এটাও বহু জানা প্রশ্ন এবং তোমাদের পলিটিতেও এই প্রশ্নটাকে কভার করানো হয়। 8B একদম ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, যেটাকে ডিপিএসপি বলে থাকি। তো সেখান থেকে ডেফিনেটলি প্ল্যানিংয়ের অবজেক্টিভগুলোকে আমরা ডিরাইভ করেছিলাম। নেক্সট চলে এসো, ইন্ডিয়াজ ইকোনমিক প্ল্যানিং ক্যানট বি সেড টু বি। ইন্ডিয়ার প্ল্যান কোনটা বলা যায় না? ইন্ডিকেটিভ প্ল্যান, ইম্পারেটিভ প্ল্যান, লিমিটেড প্ল্যান, ডেমোক্রেটিক প্ল্যান, কোনটা বলা যায় না? বলো এই কোয়েশ্চেনটার আনসার কি হবে? 9C না, আনসারটা করবে কোনটা নয় বলেছে না, ইন্ডিয়ান প্ল্যান ইম্পারেটিভ নয়। বলি ইন্ডিয়ান প্ল্যান ইম্পারেটিভ নয়, কথাটা কেন বলছেন? ইন্ডিকেটিভ কথাটার মানে হচ্ছে নির্দেশমূলক প্ল্যান, রাইট? নির্দেশমূলক প্ল্যান ইন্ডিয়াতে মূলত আমরা দেখে থাকি 8th 5 ইয়ার প্ল্যান অনওয়ার্ডস। তাহলে ইন্ডিয়ার প্ল্যানগুলো ইন্ডিকেটিভ প্ল্যান হয় 8th 5 ইয়ার প্ল্যান অনওয়ার্ডস, রাইট? তার মানে ইন্ডিকেটিভ কথাটার মানে এখানে এলিমেন্ট অফ কম্পালশন থাকবে না। সরকার কিছু ব্রডার গোল স্টেট করে দেবে,
তুমি সেই গোলগুলো নেবে কি নেবে না এটা তোমার ওপরে ছাড়া হচ্ছে। যেমন মনে করো ইন্ডিয়ার লার্জেস্ট প্রাইভেট সেক্টর হচ্ছে ইন্ডিয়ান এগ্রিকালচার, রাইট? এবার সরকারের এগ্রিকালচার সেক্টরটার জন্য অ্যাজ এ মিনিমাম সাপোর্ট প্রাইস দিচ্ছে বা প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার সুযোগ সুবিধা দিচ্ছে। এবার তুমি তোমার জমিকে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার আন্ডারে আনবে কি আনবে না এটা সরকার বাধ্যতামূলকভাবে তোমাকে করাতে পারে না। তোমার জন্য প্ল্যাটফর্ম ওপেন করা আছে, তোমাকে ভলেন্টারিলি নিজের জমিটাকে এনরোল করাতে হবে, এটা গভর্নমেন্ট তোমাকে করিয়ে দেবে না, রাইট? সুতরাং ইট ইজ ওয়ান কাইন্ড অফ ব্রডার গোল, ইউ ক্যান অ্যাকসেপ্ট ইট অর ইউ ক্যান ডিক্লাইন ইট। তো এটাকে বলা হয় থাকে ইন্ডিকেটিভ প্ল্যান। কিন্তু যখনই বলি ইম্পারেটিভ প্ল্যান সেখানে এলিমেন্ট অফ কম্পালশন থাকে। তার মানে হচ্ছে আমি যখন বলছি এটা করতে হবে, মনে করো ইম্পারেটিভ প্ল্যান মূলত আমরা সোশ্যালিস্টিক ইকোনমিতে দেখে থাকি, যেখানে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন এদের মালিকানা কিন্তু গভর্নমেন্টের কাছে থাকে। তো গভর্নমেন্টের কাছে থাকার জন্য আমি যদি বলি ওই জমিটাতে পটাটো তৈরি করতে হবে তো পটাটোই তৈরি করতে হবে, ওই জমিটাতে যদি ব্রিঞ্জেল তৈরি করতে হয় তাহলে ব্রিঞ্জেলই তৈরি করতে হবে, এটার বাইরে গিয়ে কিছু করার জায়গা নেই, রাইট? তো সেই ধরনের প্ল্যানকে ইম্পারেটিভ প্ল্যান বলা হয়। তো ইন্ডিয়ার প্ল্যান কিন্তু ইম্পারেটিভ নয়, এখানে এলিমেন্ট অফ কম্পালশন নেই, কারণ ইন্ডিয়ান ইকোনমি পিওরলি সোশ্যালিস্টিক ইকোনমি কোনোদিনই ছিল না। ইন্ডিয়া বরাবরই মিক্সড ইকোনমি। বিফোর 1991 সোশ্যালিস্টিক প্যাটার্নটা একটু ওভার ডমিনেটিং ছিল এবং 1991-এর পরে আবার ক্যাপিটালিস্টিক প্যাটার্নটা অনেক বেশি ডমিনেটিং বা এম্পাওয়ারিং, রাইট? সুতরাং কোনোদিনই ইন্ডিয়ান প্ল্যান ইম্পারেটিভ প্ল্যান নয়। আচ্ছা, লিমিটেড বিষয়টা হচ্ছে ডেফিনেটলি একটা প্ল্যান, সেটার তো অবভিয়াসলি অ্যাবান্ডেন্স অফ রিসোর্সেস তো নেই, তার মানে সেটা থ্রু দিয়েই আমাদের লিমিটেড রিসোর্সেস দিয়ে আনলিমিটেড হিউম্যান ওয়ান্টস অ্যাচিভ করতে হবে। এবং প্ল্যানিং বেসিকলি মিক্সড ইকোনমি ইন্ডিয়া বলেই গভর্নমেন্টের ইন্টারভেনশনের পার্টটাতে প্ল্যানিংটা আমরা দেখি। তো ইট ইজ আ ভেরি কমন ফিচার্স। যখনই আমি প্ল্যানিং নিয়ে আসছি তো ডেফিনেটলি লিমিটেড বিষয় তো থাকবেই। ডেমোক্রেটিক গণতান্ত্রিক তো অবশ্যই, তাহলে বুঝতেই পারছো যে আনসারটা কোনোভাবেই সি হবে না বা ডি হবে না বা এ হবে না, বি হবে, রাইট? সুতরাং এই ফিচার্সগুলো একটু দেখে দেখো। এরপর লাস্ট কোয়েশ্চেন কি বলেছে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাকাউন্টস দ্য কস্ট পুশ ইনফ্লেশন। কস্ট অফ প্রোডাকশন বাড়ার জন্য যদি ইনফ্লেশন হয়, মানে উৎপাদনের ব্যয় বাড়ার জন্য যদি মুদ্রাস্ফীতি হয়, সেটাকে আমরা বলে থাকি কস্ট পুশ ইনফ্লেশন। তো কি কি কারণ বলেছে দেখো, ইনক্রিজ ইন মানি সাপ্লাই, ইনক্রিজ ইন ইনডিরেক্ট ট্যাক্সেশন, ইনক্রিজ ইন পপুলেশন, ইনক্রিজ ইন নন প্ল্যান এক্সপেন্ডিচার। কী কারণের জন্য উৎপাদন ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি হয়ে থাকে বলো, দেখি কি বলবে। কী কারণে উৎপাদন ব্যয় বৃদ্ধি জনিত ইনফ্লেশন হয়ে থাকে? মানে উৎপাদনের ব্যয় বাড়ছে, তুমি জিনিসটা কম দামে ছাড়তে পারছো না, এর ফলে ইনফ্লেশন হচ্ছে। তো আনসারটা করবে ইনক্রিজ ইন ইনডিরেক্ট ট্যাক্সেশন। তার মানে কোনো একটা জিনিসের যা দাম, সরকার ট্যাক্স রেটটাকে বাড়িয়ে দিয়েছে, এর ফলে দেখা যাচ্ছে যে জিনিসটা বাজারে আর কম দামে আনা যাচ্ছে না, দামটা বাড়ছে। তাহলে এইটা কিন্তু ডেফিনেটলি কস্ট অফ প্রোডাকশন বাড়ার জন্য জিনিসের দাম বাড়া। তো এটাকে কিন্তু আমরা কস্ট পুশ ইনফ্লেশন বলবো। কিন্তু হোয়াট অ্যাবাউট ইনক্রিজ ইন মানি সাপ্লাই, এটা কী ধরনের ইনফ্লেশন? মানি সাপ্লাই যদি বাড়ে, তোমার ক্রয় ক্ষমতা বাড়ে, তার ফলে জিনিসপত্রের দাম বাড়বে, এটাকে বলা হয় ডিমান্ড পুল ইনফ্লেশন। কি বলা হয়? ডিমান্ড পুল ইনফ্লেশন। মানে মানি সাপ্লাই বাড়লে তোমার পারচেসিং পাওয়ার বাড়ছে এবং তার ফলে তুমি 5 টাকা জিনিসটা 50 টাকায় কেনার ক্ষমতা দেখাচ্ছ। কেন বাড়ছে? কারণ তোমার ডিমান্ড বাড়ার জন্য হচ্ছে। তাহলে এটাকে আমরা বলবো ডেফিনেটলি ডিমান্ড পুল ইনফ্লেশন। ইনক্রিজ ইন পপুলেশন, এটাও ঠিক, পপুলেশন যত বাড়বে তাদের সবারই সামগ্রিক ডিমান্ড বাড়বে, তার ফলে ডিমান্ড পুল ইনফ্লেশন হবে। ইনক্রিজ ইন নন প্ল্যান এক্সপেন্ডিচার। নন প্ল্যান এক্সপেন্ডিচার মানে যে এক্সপেন্ডিচারের মাধ্যমে ইকোনমিতে অ্যাসেট তৈরি হয় না। ফর এক্সাম্পল মনে করো গভর্নমেন্ট এমপ্লয়িজদের ডিআরএস অ্যালাওয়েন্স বাড়িয়ে দিয়েছে, তার ফলে দেখা যাচ্ছে যে তারা অলরেডি এমপ্লয়েড এবং তারা একটা অ্যামাউন্ট অফ মানি আর্ন করতো, এবং তারপরে আবার ডিএটা আসার পরে তাদের লাইফ স্ট্যান্ডার্ড আগের তুলনায় বেটার হচ্ছে আরও, এবং তাদের ক্রয় ক্ষমতা বাড়ছে, তার ফলে জিনিসের দাম বাড়ছে। তো এই ধরনের ইনফ্লেশনকে আমরা ডিমান্ড পুল ইনফ্লেশনই বলবো। তার মানে ডিমান্ড বাড়ার জন্য যেভাবেই বাড়ুক না কেন, ডিমান্ড বাড়ার জন্য যদি ইনফ্লেশন হয় তখন সেটাকে বলা হয় ডিমান্ড পুল ইনফ্লেশন। কি বলা হয়? ডিমান্ড পুল ইনফ্লেশন। আর আগে যেটা পড়লাম সেটাকে আমরা কি দেখলাম? কস্ট
পুশ ইনফ্লেশন। তাহলে কস্ট অফ প্রোডাকশন বাড়ার জন্য যে ইনফ্লেশনটা হয় সেটাকে বলা হয় কস্ট পুশ ইনফ্লেশন, আর ডিমান্ড বাড়ার জন্য যে ইনফ্লেশন হয় তাকে বলা হয় ডিমান্ড পুল ইনফ্লেশন। তো এখানে এসে আজকে ক্লাস শেষ এবং তোমরা যথেষ্ট অ্যাক্টিভলি পার্টিসিপেট করে খুব ভালোই আনসার দিয়েছো। এভাবেই মন দিয়ে পড়াশোনা করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।